খুন করার আগে পুরো সপ্তাহ বুড়োটার প্রতি যত দয়া দেখিয়েছি তেমন আগে কখনো করিনি। রোজ প্রায় মাঝরাতে ওর ঘরের ল্যাচকি ঘুরিয়ে দরজা খুলতাম। ওহ, কত আস্তে করে তারপরে মাথা গলানোর মতো ফাঁক করে পুরো বন্ধ করানো একটা লণ্ঠন ঘরে ঢোকাতাম। লণ্ঠনটা এমনভাবে ঢাকা যে কোনো মতেই তা থেকে আলো বেরোবে না। তারপর মাথা ঢোকাতাম ঘরে। ওহ, কত বুদ্ধি করে যে মাথা ঢোকাতাম তা দেখলে আপনি হেসে ফেলবেন। আস্তে করে মাথা ঢোকাতাম, আস্তে, খুব আস্তে, যাতে বুড়োর ঘুমের ব্যাঘাত না হয়। ওই ফাঁকটাতে গোটা মাথাটা ঢোকাতে পুরো 1 ঘন্টা সময় লাগতো। দেখতে পেতাম বুড়ো বিছানায় শুয়ে আছে। একটা পাগল কি এত বুদ্ধিমানের মতো কাজ করতে পারে? আর মাথাটা ঘরের মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবার পর খুব সাবধানে লণ্ঠনের ঢাকনা খুলতাম। স্টোরিজ আনফোল্ড আজ আপনার জন্য নিয়ে এসেছে এডগার অ্যালেন পো রচিত গল্প অবলম্বনে প্রতিশোধের রাত। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে তমজিৎ দাস। গল্পের আবহ ও সম্পাদনা শুভ ভদ্র। গল্পের সূত্রধর আমি অঙ্কুর। শুরু হচ্ছে প্রতিশোধের রাত। সত্যি নার্ভাস, খুব নার্ভাস, ভয়ঙ্কর নার্ভাস ছিলাম, এখনও তাই। কিন্তু কেন আমাকে আপনারা পাগল বলবেন? অসুখটা আমার অনুভূতিকে প্রখর করেছে, ধ্বংসও করেনি, ভোঁতাও করেনি। সবচেয়ে বড় কথা, আমার শোনার ক্ষমতা নিখুঁত। তাহলে কি করে আমাকে পাগল ভাববেন? মনোযোগ দিয়ে শুনুন আর লক্ষ্য করুন কেমন সুন্দরভাবে, কত ধীরভাবে পুরো গল্পটা আপনাদের শোনাই। চিন্তাটা কি করে যে আমার মাথায় প্রথম এলো তা বলা শক্ত, কিন্তু একবার ঢোকার পর থেকেই ওটা আমাকে রাত দিন তাড়া করে ফিরেছে। কোনো উদ্দেশ্য ছিল না, কোনো আবেগ ছিল না। বুড়ো মানুষটিকে আমি ভালোবাসতাম। উনিও কখনো আমার প্রতি অন্যায় করেননি, কখনো আমাকে অপমান করেননি। ওর সোনার প্রতি আমার কোনো লোভ ছিল না। মনে হয় আসলে ওর চোখটাই দায়ী। হ্যাঁ, চোখটাই। ওর চোখটা ছিল শকুনের মতো, ধূসর নীল চোখ, আর তার ওপর পাতলা একটা আস্তরণ। যখন এই চোখের ওপর আমার নজর পড়ত তখনই আমার রক্ত হিম হয়ে যেত। তাই খুব ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে মনস্থির করি বুড়োকে খতম করার। এভাবেই ওই চোখ থেকে বরাবরের জন্য নিস্তার পাব। এখন এটাই হলো কথা। আপনারা আমাকে পাগল ভাবছেন। পাগলদের তো কোনো বোধ শক্তিই নেই। তাই আপনাদের উচিত আমাকে বোঝার চেষ্টা করা। আপনাদের বোঝা উচিত কত বিচক্ষণের মতো আমি এগিয়েছি, কত সাবধানতার সঙ্গে, দূরদর্শিতার সঙ্গে, গোপনীয়তার সঙ্গে কাজ করেছি। খুন করার আগে পুরো সপ্তাহ বুড়োটার প্রতি যত দয়া দেখিয়েছি তেমন আগে কখনো করিনি। রোজ প্রায় মাঝরাতে ওর ঘরের ল্যাচকি ঘুরিয়ে দরজা খুলতাম। ওহ, কত আস্তে করে তারপরে মাথা গলানোর মতো ফাঁক করে পুরো বন্ধ করানো একটা লণ্ঠন ঘরে ঢোকাতাম। লণ্ঠনটা এমনভাবে ঢাকা যে কোনো মতেই তা থেকে আলো বেরোবে না। তারপর মাথা ঢোকাতাম ঘরে। ওহ, কত বুদ্ধি করে যে মাথা ঢোকাতাম তা দেখলে আপনি হেসে ফেলবেন। আস্তে করে মাথা ঢোকাতাম, আস্তে, খুব আস্তে, যাতে বুড়োর ঘুমের ব্যাঘাত না হয়। ওই ফাঁকটাতে গোটা মাথাটা ঢোকাতে পুরো 1 ঘন্টা সময় লাগতো। দেখতে পেতাম বুড়ো বিছানায় শুয়ে আছে। একটা পাগল কি এত বুদ্ধিমানের মতো কাজ করতে পারে? আর মাথাটা ঘরের মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবার পর খুব সাবধানে লণ্ঠনের ঢাকনা খুলতাম। খুব সাবধানে, সাবধানে, কারণ লণ্ঠনটার কবজাগুলো ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করে। ততটুকুই ফাঁক করতাম যাতে সরু একটা আলোর রেখা ওই শকুনে চোখের ওপর পড়ে। এরকম করে গেছি পুরো 7টা রাত, রোজ মাঝরাতে। কিন্তু দেখতাম বুড়োর রোজই চোখ বোজা থাকে। সেজন্যই কাজটা করা অসম্ভব হয়ে পড়ত। কারণ বুড়ো আমাকে বিব্রত করত না, করত ওর শয়তান চোখটা।
অথচ প্রতিদিন সকালে দিনের শুরুতে বেশ বলিষ্ঠভাবেই ঘরে ঢুকে সাহস নিয়ে ওর সঙ্গে কথা বলতাম। নাম ধরে আন্তরিকভাবে ডেকে জিজ্ঞাসা করতাম, কেমন কেটেছে রাতটা? তাহলে আপনারা বুঝতে পারছেন, বেশ প্রাজ্ঞ বৃদ্ধ হলে উনি সন্দেহ করতে পারতেন যে রোজ রাতে 12টার সময় ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় ওকে দেখি। স্বাভাবিকের চেয়ে আমি সতর্ক ছিলাম। অষ্টম রাতে দরজা খোলার সময় ঘড়ির মিনিটের কাঁটা আমার চেয়ে দ্রুত চলে। সে রাতের আগে নিজের পূর্ণ ক্ষমতা আর বিচক্ষণতা অনুভব করি। আমার মনে জয়ের আদৌ কোনো চিন্তাই ছিল না। ভাবুন, ওইখানে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে দরজা খুলছি। বুড়ো কিন্তু আমার গুপ্ত অভিসন্ধি বা কাজের কথা স্বপ্নেও ভাবেনি। এই ভেবেই মুখ টিপে হাসলাম। বুড়ো হয়তো আমার আওয়াজ শুনতে পেয়েছিল, কারণ হঠাৎ বিছানায় নড়াচড়া করল, যেন চমকে উঠেছে। এবার হয়তো আপনারা ভাববেন আমি পিছু হাঁটতাম, কিন্তু না, ওর ঘরটা একেবারে পিচের মতো কালো ঘন অন্ধকার, কারণ চোরের ভয়ে শাটারগুলো ভালো করে বন্ধ করা। আর এও জানতাম দরজা খোলা কিনা উনি দেখতে পাবেন না, তাই ধীরে সুস্থে দরজা ঠেলতাম। মাথাটা আমার ঘরে ঢুকে গেছে, আর সেই লণ্ঠনের টিনের ঢাকনাটা খুলতে যাব এমন সময় ঢাকনার ওপর বুড়ো আঙ্গুলটা ফসকালো। তখনই বুড়ো তড়াক করে বিছানায় বসে চিৎকার করল, ওখানে! একদম চুপ করে রইলাম, একেবারেই রাগ আড়লাম না। পাক্কা 1 ঘন্টা শরীরের একটা পেশিও নড়ল না, কিন্তু সেই ফাঁকটুকুতে ওকে শুয়ে পড়তেও শুনলাম না। তখনও বিছানায় উঠে বসে বুড়ো কান খাড়া করে আছে, ঠিক আমারই মতন। রাতের পর রাত মনোযোগ দিয়ে শুনেছি দেওয়ালে মৃত্যু ঘড়ির শব্দ। আপাতত শুনতে পাচ্ছি সামান্য গোঙানির শব্দ। বুঝতে পেরেছি এ পার্থিব আতঙ্কের গোঙানি, ব্যথা বা যন্ত্রণার গোঙানি এ নয়। এ হল অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা চাপা শব্দ। যখন মানুষ অত্যধিক ভয় পায় ওই আওয়াজটা করে। আমার সেটা ভালো করেই চেনা। কত রাত, ঠিক মাঝরাতে সারা পৃথিবী এখন ঘুমোচ্ছে, তখন এরকমই আওয়াজ আমার বুক থেকে বেরিয়ে এসেছে। গভীর হয়েছে, আর তার ভয়ঙ্কর প্রতিধ্বনি সমেত সে আতঙ্ক আমাকে পাগল করেছে। তাই বলছিলাম ও আওয়াজ আমার ভালো করেই চেনা। বুড়োর কেমন লাগছে তা বুঝতে পারছি বলেই বুড়োর প্রতি করুণা হচ্ছে। যদিও মনে মনে মুচকি হাসছি, এও জানি সেই প্রথম সামান্য শব্দ শোনা থেকে বুড়ো জেগেই শুয়ে আছে। তখন থেকেই বুড়োর আতঙ্ক বাড়ছে। হয়তো এসব অমূলক ভেবে উড়িয়ে দিতে চাইছে, কিন্তু পারছে না। বুড়ো হয়তো নিজের মনেই বলছে, ওটা কিছু নয়, চিমনিতে হাওয়ার শব্দ, হয়তো ইঁদুর মেঝেতে দৌড়াদৌড়ি করছে, কিংবা হয়তো এটা ঝিঁঝি পোকার আওয়াজ, যা একবার দেখেই থেমে গেছে। হ্যাঁ, বুড়ো হয়তো এইসব ভাবনা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে চাইছে, কিন্তু ওসব ভাবনা ভেবে সান্ত্বনা পাওয়া সবই বৃথা গেল। সবই বৃথা গেল, কারণ সাক্ষাৎ সমন ওর সামনে আসছে। মৃত্যু নিজের কালো ছায়া বুড়োর সামনে বোঁটায় ঝুলিয়ে শিকারকে ডাকছে। আর সেই অকল্পনীয় ছায়ার বিষণ্ণ প্রভাব বুড়ো বুঝতে পারছে, যদিও সে কিছুই দেখতে পায়নি, কিছু শোনেনি, শুধু ঘরের মধ্যে আমার মাথার অস্তিত্ব অনুভব করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর বুড়োকে শুতে না শুনেও ঠিক করলাম লণ্ঠনের ঢাকাটা সামান্য, খুব অল্প ফাঁক করব। তাই ওইভাবেই ঢাকনাটা খুললাম। আপনারা কল্পনাও করতে পারবেন না সে কেমন চুপি চুপি মাকড়সার জালের সুতোর মতো সরু স্তিমিত এক চিলতে আলো ফাঁকটুকুর মধ্যে দিয়ে বেরিয়ে সেই শকুনে চোখের ওপর পড়ল। চোখটা খোলা, পুরো পুরো খোলা। ওই চোখের দিকে তাকিয়েই ক্ষেপে গেলাম। পরিষ্কার নিখুঁতভাবে চোখটা দেখতে পেলাম, পুরো অস্পষ্ট নীল, যার উপরে লুকোনো এক আবরণ যা আমার মজ্জায় ঢুকে হীন করে দেয়। কিন্তু বুড়োর মুখ বা চেহারা কিছুই দেখা যাচ্ছিল না, কারণ সহজাত প্রবৃত্তি বশে আলোটাকে ওই জঘন্য জায়গাতেই ফেলেছিলাম। আগে আপনাদের কি বলিনি যে অনুভূতির তীক্ষ্ণতার সঙ্গে আপনারা পাগলামিকে গুলিয়ে ফেলছেন? এবার বলি,
চাপা অস্ফুট দ্রুত একটা শব্দ আমার কানে ভেসে এলো। তুলোয় মোড়া ঘড়িতে যেমন আওয়াজ হয়, এই আওয়াজও আমার ভালো করেই চেনা। এ হলো বুড়োর হৃৎপিণ্ডের আওয়াজ। এতে আমার রাগ আরও বেড়ে গেল। ড্রামের বাজনা শুনে সৈনিকরা যেমন সাহসে উদ্দীপিত হয়, কিন্তু তা সত্ত্বেও চুপ করে দাঁড়িয়ে রইলাম। নিঃশ্বাস প্রায় ছিল না। লণ্ঠনটা স্থিরভাবে ধরে রেখেছিলাম। নিজেই দেখতে চেষ্টা করলাম কেমন স্থিরভাবে আলোটাকে বুড়োর চোখের ওপর ধরে রাখতে পারি। ইতিমধ্যে হৃৎপিণ্ডের শব্দটা বিশ্রী রকম বেড়েছে। শব্দটা ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল, প্রতি মুহূর্তে জোর থেকে জোরদার হচ্ছিল। বুড়োর আতঙ্ক এখন নির্ঘাত চরমে উঠেছে। শব্দটা দ্রুততর হচ্ছে, বলছি যে প্রতি মুহূর্তে দ্রুততর হচ্ছে। ভালো করে আমার কথাটা বুঝতে পারছেন? আপনাদের বলেছিলাম না আমি নার্ভাস। এখন মাঝরাতে ওই পুরনো বাড়ির সাংঘাতিক নিস্তব্ধতায় এরকম একটা অদ্ভুত শব্দ অসহ্য আতঙ্কে আমাকে উত্তেজিত করছিল। তা সত্ত্বেও আরও মিনিট কয়েক আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপরেও বুড়োর বুকের ধুকপুকুনি আরও জোরদার হচ্ছিল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বোধহয় ফেটে যাবে। আর তখনই নতুন একটা উদ্বেগ আমাকে গ্রাস করল। কোনো প্রতিবেশী যদি আওয়াজটা শুনতে পায়। বুড়োর সময় ফুরিয়েছে। একটু জোরে চিৎকার করে লণ্ঠনটা খুলে ঘরের মধ্যে লাফিয়ে ঢুকে পড়লাম। বুড়ো একবার চিৎকার করে উঠল, শুধু একবারই। সঙ্গে সঙ্গে বুড়োকে মেঝেতে ফেলে দিয়ে যেই ভারী বিছানাটা ওর ওপর ফেলে দিলাম। তারপর এই পর্যন্ত নিজের কাজ দেখে নিজেই মনের খুশিতে হাসলাম। কিন্তু বেশ কিছুক্ষণ হৃৎপিণ্ডটা চাপা আওয়াজ করে চলেছিল। এতে অবশ্য আমার কোনো অসুবিধে হয়নি। দেওয়াল ভেদ করেও আওয়াজ শোনা যাবে না। তারপর ধুকপুকুনির আওয়াজ থেমে গেল। বুড়ো মরেছে। বিছানাটা সরিয়ে দেহটা পরীক্ষা করি। হ্যাঁ, একেবারে পাথরের মতো, পাথরের মতো নিষ্পন্দ। অনেকক্ষণ ধরে বুড়োর বুকের ওপর হাত রাখলাম। কোনো স্পন্দন নেই। বুড়ো এখন পাথরের মতো মৃত। বুড়োর চোখ এখন আর আমাকে ঝামেলায় ফেলতে পারবে না। এখনো যদি আপনারা আমাকে পাগল ভাবেন, তাহলে যখন বলবো কত বিচক্ষণের মতো মরাটা লুকোনোর ব্যবস্থা করেছিলাম, তখন তার ভাববেন না। রাত ফুরিয়ে আসছিল বলে ঝটপট আমাকে কাজ সারতে হচ্ছিল, তবে নিঃশব্দে। প্রথম কাজ হলো মরাটাকে টুকরো করতে হবে। মরার মাথা হাত পা কেটে ফেললাম। তারপর ঘরের মেঝে থেকে 3টে কাঠের তক্তা তুলে ফেলে তক্তার নিচে দেহের টুকরোগুলোকে ঢুকিয়ে দিলাম। বুদ্ধি করে এত চমৎকারভাবে তক্তাগুলো আগের জায়গায় লাগিয়ে দিলাম যে কেউ দেখে বুঝতে পারবে না। এমনকি বুড়ো স্বয়ংও নয় যে এখানে কোনো উল্টোপাল্টা কাণ্ড ঘটেছে। কোনো কিছু ধুতে হয়নি, এক ফোঁটা রক্ত পর্যন্ত পড়েনি। ব্যাপারটা নিয়ে আমিও দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু একটা বালতিতেই সব ধরে গেছিল। এসব কাজ যখন সারলাম তখন বাজে রাত 4টে। তখনও মাঝরাতের মতোই অন্ধকার। সময় যখন ঘড়িতে জানান দিচ্ছে, ঠিক তখনই রাস্তার দিকের দরজায় ধাক্কা শুনতে পেলাম। বেশ হালকা মনেই দরজা খুলতে গেলাম, কারণ এখন আর ভয়ের কি আছে। 3 জন বাড়িতে ঢুকলেন আর নিখুঁত ভদ্রতার সঙ্গে নিজেদের পরিচয় দিলেন পুলিশ অফিসার বলে। রাতে তীক্ষ্ণ আর্তনাদ শুনে এক প্রতিবেশী গণ্ডগোলের আশঙ্কা করে পুলিশে খবর দিয়েছেন, আর সেজন্যই পুলিশ অফিসারদের বাড়ি তল্লাশি করতে পাঠানো হয়েছে। হাসলাম, কারণ আমার ভয়ের কি আছে। পুলিশ অফিসারদের অভ্যর্থনা করলাম। এও জানালাম স্বপ্ন দেখার জন্য ওই তীক্ষ্ণ চিৎকারটা আমারই। বললাম বুড়ো এখন এ দেশেই নেই। পুলিশ অফিসারদের সঙ্গে করে সারা বাড়ি ঘুরিয়ে দেখালাম। ওদের বললাম, খুঁজে দেখুন, ভালো করে খুঁজে দেখুন। তারপর ওদের বুড়োর ঘরে নিয়ে গেলাম। বুড়োর ধন সম্পত্তি পুলিশকে দেখালাম, সবই নিরাপদ, অটুট আছে। আত্মবিশ্বাসের অত্যুৎসাহে ওই ঘরেই আর একটা চেয়ার আনালাম, আর এও বললাম এখানেই ওরা বিশ্রাম নিতে পারেন। চূড়ান্ত জয়ের ঔদ্ধত্যে ঠিক সেইখানটায় নিজের চেয়ার রাখলাম যেখানে বুড়োর দেহ টুকরো টুকরো করে কেটে লুকোনো আছে। পুলিশ অফিসাররা সন্তুষ্ট। আমার চালচলনে ওদের বিশ্বাস জন্মেছিল। আমি নিজেও খুব সহজ ছিলাম। পুলিশরা বসলেন, আমি খুশি মনেই ওদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম। ওরাও নানান বিষয়ে কথা বলছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি মনে হলো আমি ফ্যাকাশে হয়ে যাচ্ছি। ইচ্ছে করছিল পুলিশরা কেটে পড়ুক।
মাথা ব্যথা করছিল আর কানের মধ্যে আওয়াজ হচ্ছিল, কিন্তু তাও ওরা বসে রইলেন আর বক বক করেই যাচ্ছিলেন। আস্তে আস্তে আওয়াজটা স্পষ্ট হচ্ছিল। ওই অবস্থা থেকে রেহাই পাবার জন্য আরও সহজভাবে কথা বলছিলাম, কিন্তু কানের মধ্যে শব্দটা অনবরত বেজেই চলছিল, আরও স্পষ্ট হচ্ছিল। এরপরেই বুঝতে পারলাম শব্দটা আমার কানের মধ্যে হচ্ছে না। নিঃসন্দেহে আমাকে এখন খুব বিবর্ণ দেখাচ্ছে, কিন্তু আরও দ্রুত চেঁচিয়ে কথা বলছিলাম। তা সত্ত্বেও আওয়াজটা বাড়ছিল। আমি আর কি করতে পারি? আওয়াজটা ছিল অল্প, অস্পষ্ট। তুলোয় মোড়া ঘড়ি থেকে যেমন আওয়াজ বেরোয় তেমনই। দমের জন্য হাঁপাচ্ছিলাম, কিন্তু তা সত্ত্বেও পুলিশ অফিসাররা তা শুনতে পাচ্ছিলেন না। আরও দ্রুত, আরও জোরে কথা বলি, তা সত্ত্বেও আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকে। দাঁড়িয়ে পড়ে আজে বাজে ব্যাপার তর্ক করি, জোরদার অঙ্গভঙ্গি করি জোর গলায়, কিন্তু তা সত্ত্বেও আওয়াজটা ধীরভাবে বাড়তে থাকে। পুলিশ অফিসারগুলো চলে যাচ্ছে না কেন? দ্রুত পায়ে মেঝেতে ইতস্তত এপাশ ওপাশ ঘোরাফেরা করি, যেন ওই অফিসারগুলোর পর্যবেক্ষণে আমি উত্তেজিত ক্রুদ্ধ, কিন্তু তা সত্ত্বেও আওয়াজটা বাড়তেই থাকে। হায় ভগবান, আমি আর কি করব? রেগে ক্ষেপে গালাগাল দিতে থাকি। যে চেয়ারে বসেছিলাম সেটাকে ঘুরিয়ে নিয়ে তক্তার ওপর বসি। তা সত্ত্বেও চারপাশ থেকে আওয়াজটা বাড়ে, ক্রমাগত বাড়ে, ক্রমশ আওয়াজটা জোরালো হয়, আরো জোরদার, তারপর প্রচন্ড জোরে। এসব সত্ত্বেও পুলিশগুলো বসে মজার গল্প করে আর হাসে। ওরা আওয়াজটা শুনতে পাচ্ছে না, এটা কি সম্ভব? না না, ওরা শুনতে পাচ্ছে, ওরা সন্দেহ করছে, ওরা বুঝতে পেরেছে। আমরা আতঙ্ক নিয়ে ওরা ঠাট্টা করছে। আমি কি ভেবেছি আর কি ভাবছি, এই উদ্বেগের চেয়ে যে কোনো জিনিসই ভালো। উপহাসের পাত্র হওয়ার থেকে যে কোনো জিনিসই সহনীয়। ওইসব ভণ্ডামোর হাসি আমি আর সহ্য করতে পারছি না। মনে হলো চিৎকার আমাকে করতেই হবে, নইলে মরে যাব। ওই যে আবার শুনতে পাচ্ছেন? জোরে, আরো জোরে, জোরে, আরো জোরে হচ্ছে আওয়াজটা। এই বদমাশা, চিৎকার করে বলি, আর ভণ্ডামো করতে হবে না, নিজের পাপ আমি স্বীকার করছি। মেঝের তক্তাগুলো খুলে ফেলুন। এইখানেই বাজছে বুড়োর লুকোনো হৃৎপিণ্ডের স্পন্দন। এতক্ষণ শুনছিলেন এডগার অ্যালেন পো রচিত গল্পের ছায়া অবলম্বনে প্রতিশোধের রাত গল্পটি। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে তমজিৎ। গল্পের আবহ ও সম্পাদনা শুভ ভদ্র। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।